আজ আমরা 1946 সালের প্রত্যক্ষ সংগ্রাম দিবস এবং রক্তস্নাত কলকাতা সেই বিষয় সম্পর্কে একটু জেনে নেব। সেই সময় প্রশাসনিক চক্রান্ত, রাজপথের হত্যাযজ্ঞ এবং ভারতীয় জাতীয় বাহিনীর সশস্ত্র প্রতিরোধের এক অনালোচিত ইতিহাস। ক্যাবিনেট মিশন থেকে দেশভাগ, একটি ঐতিহাসিক কার্যকারণ বিশ্লেষণ, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি বিশেষ উপস্থাপনা। রাজনৈতিক প্রেক্ষাপট, ক্যাবিনেট মিশন এবং একটি অখণ্ড ভারতের শেষ চেষ্টা। সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলির পাঠানো ক্যাবিনেট মিশন একটি ফেডারেল কাঠামোর প্রস্তাব দিয়েছিল। উদ্দেশ্য ছিল ক্ষমতা হস্তান্তর এবং ভারতের অখণ্ডতা বজায় রাখা। এর জন্য তারা ত্রিস্তরীয় গ্রুপিং ব্যবস্থা করেছিল। গ্রুপ এ হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, গ্রুপ বি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং গ্রুপ সি মিশ্র জনসংখ্যার অঞ্চল। শর্ত ছিল প্রদেশগুলো নিজেদের সংবিধান নিজেরা তৈরি করবে এবং কেন্দ্রের ক্ষমতা হবে অত্যন্ত সীমিত। কংগ্রেস এবং মুসলিম লীগ প্রাথমিকভাবে রাজি হলেও উভয়ের মনে গভীর অবিশ্বাস দানা বাঁধতে শুরু করে। উত্তেজনার পারদ কখন বাড়ল? একটি প্রেস কনফারেন্স এবং জিন্নার চূড়ান্ত সিদ্ধান্ত। নেহেরুর প্রেস কনফারেন্স 1946 সালের 10ই জুলাই। কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু ঘোষণা করেন কংগ্রেস কেবল গণপরিষদে যোগ দিচ্ছে এবং ভবিষ্যতে তারা নিজেদের ইচ্ছে মতো নীতি পরিবর্তন করতে পারে। এই সময় জিন্নার প্রতিক্রিয়া এলো। জিন্না এটিকে ধোঁকা এবং মুসলমানদের জন্য সরাসরি হুমকি হিসেবে গ্রহণ করেন। তার আশঙ্কা ছিল কংগ্রেস মুসলিম লীগকে একঘরে করে ক্ষমতা দখল করবে। বোম্বে রেজুলেশন 1946 সালের 29শে জুলাই। জিন্না ক্যাবিনেট মিশন প্ল্যান প্রত্যাখ্যান করেন এবং আলাদা পাকিস্তানের দাবিতে সরাসরি সংঘাতের ডাক দেন। তিনি বলেন, আমরা যদি শান্তিতে পাকিস্তান না পাই তবে আমরা জোর করে তা ছিনিয়ে নেব। আমি ঘোষণা করছি যে মুসলিম লীগ 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করবে, ডাইরেক্ট অ্যাকশন ডে। এটি বলেছিল মোহাম্মদ আলী জিন্না। এরপর রণক্ষেত্র কলকাতা। জিন্নার সুকৌশলী নির্বাচন কেমন ছিল? প্রশাসনিক সুবিধা। বাংলায় তখন মুসলিম লীগের সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি জিন্নার কঠোর সমর্থক ছিলেন। এর অর্থ গোটা রাষ্ট্রতন্ত্র লীগের নির্দেশনায় চলতে প্রস্তুত ছিল। জনতান্ত্রিক বিন্যাস কেমন ছিল? কলকাতা একটি মিশ্র জনসংখ্যার শহর ছিল। সেখানে হিন্দু ও মুসলিম উভয়েই বিপুল সংখ্যায় বসবাস করত। এখানে সামান্য উস্কানি দিলেই সহজেই দাঙ্গা বাঁধানো সম্ভব ছিল। শিল্প ও বাণিজ্য কেন্দ্র কেমন ছিল? ভারতের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র কলকাতায় অস্থিরতা সৃষ্টি করে জিন্না বিশ্ববাসীকে দেখাতে চেয়েছিলেন যে হিন্দু ও মুসলিম কখনোই একসঙ্গে থাকতে পারে না। প্রশাসনের ব্লুপ্রিন্ট তৈরি হলো। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিতর্কিত পদক্ষেপ কিছু নিল। দাঙ্গার পূর্ব প্রস্তুতি কীভাবে হলো দেখো। পুলিশ প্রশাসনের রদবদল হলো। কলকাতার 24টি থানার মধ্যে 22টিতেই মুসলিম থানা ইনচার্জ নিয়োগ এবং বাকি 2টিতে অ্যাংলো ইন্ডিয়ানদের রাখা হলো। হিন্দু পুলিশদের সংবেদনশীল এলাকা থেকে সরিয়ে দেওয়া হলো। সরকারি ছুটি ঘোষণা। 16ই আগস্ট দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা। ফলে স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকায় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসে। বহিরাগতদের আনয়ন। পূর্ববঙ্গের ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল থেকে ট্রেন ও ট্রাকে করে প্রচুর মুসলিম শ্রমিক, নাবিক এবং বেকার যুবককে কলকাতায় নিয়ে আসা হয়। অস্ত্র বিতরণ। লরি করে মুসলিম লীগ সমর্থকদের মাঝে লাঠি, তরোয়াল, লোহার রড, পেট্রোল ক্যান বিতরণ। অনেক ক্ষেত্রে মসজিদের ভেতর থেকে এগুলো বিতরণ করা হলো।
16 আগস্ট 1946 অক্টারলোনি মনুমেন্টের সমাবেশ এবং উস্কানি। সকাল থেকেই ধর্মঘটের কারণে দোকানপাট জোরপূর্বক বন্ধ করা এবং ছোটোখাটো সংঘর্ষ শুরু হয়। ওই দিন ছিল শুক্রবার, পবিত্র রমজান মাস। জুম্মার নামাজের পর কলকাতার অক্টারলোনি মনুমেন্টে, বর্তমান যেটা শহীদ মিনার, মুসলিম লীগের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রায় 3 থেকে 10,000 মানুষের জমায়েত হয়। নেতৃত্ব বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিন। উস্কানিমূলক ভাষণ শুরু হয়। বক্তারা পাকিস্তানের দাবি জোরালো করেন এবং হিন্দু বিরোধী স্লোগান দেওয়া শুরু হয়। সোহরাওয়ার্দীরা জনতা উদ্দেশ্যে বলেন, আমাদের যা কিছু প্রাপ্য তা আমরা নেবই। তিনি দাঙ্গাকারীদের আশ্বস্ত করেন যে পুলিশ তাদের কোনো কাজে বাধা দেবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, রাজপথে রক্তের হোলি। দুপুর 2টোর সময় থেকে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে পরিকল্পিত আক্রমণ শুরু হয়। ছুরি, তলোয়ার, লাঠি এবং পেট্রোল বোমার ব্যবহার সাধারণ হয়ে ওঠে। বড়বাজার, হিন্দু অধ্যুষিত এই প্রধান বাণিজ্যিক এলাকায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ, বহু ব্যবসায়ী নিহত। রাজাবাজার ও হ্যারিসন রোড, মিশ্র এলাকায় এই উপকেন্দ্রগুলোতে সবথেকে বেশি রক্তপাত ঘটে। ভিক্টোরিয়া কলেজ, রাজাবাজারের ভিক্টোরিয়া কলেজে চরম অমানবিকতার সাক্ষী থাকে কলকাতা। মুসলিম লীগের গুন্ডারা হোস্টেলে ঢুকে নিরীহ ছাত্রীদের ওপর পাশবিক অত্যাচার চালায় এবং তাদের মৃতদেহ হোস্টেলের জানালায় বেঁধে রাখে। কলকাতার আকাশে শকুনের আনাগোনা শুরু হয়। রাস্তায় স্তূপীকৃত হতে থাকে হাজার হাজার মৃতদেহ। পুলিশের নিষ্ক্রিয়তা এবং বাংলার কসাই। লালবাজার পুলিশ সদর দপ্তরে খবর আসতে থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দাঙ্গা শুরু হওয়ার পর সোহরাওয়ার্দী নিজে পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে বসেন। তিনি পুলিশকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি বাধা দেন। পুলিশ কেবল মৃতদেহ সরানোর কাজে নিযুক্ত ছিল, প্রতিরোধে নয়। এই চরম পক্ষপাতদুষ্ট আচরণ এবং গণহত্যার মদতদাতা হওয়ার কারণেই ইতিহাসবিদরা তাকে বুচার অফ বেঙ্গল বা বাংলার কসাই হিসাবে আখ্যায়িত করেন। 16 আগস্ট দিন শেষে পরিস্থিতির চাপে তিনি ব্রিটিশ সেনা তলব করেন, কিন্তু ততক্ষণ শহর লাশে পরিণত হয়েছে। প্রতিরোধের উত্থান, সেন্টিনেল অফ ক্যালকাটা। যখন পুলিশ বা প্রশাসন কেউই হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে এগিয়ে আসেনি, তখন ত্রাতা হিসাবে আবির্ভূত হন গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, গোপাল পাঠা। পেশায় কসাই, বউবাজারে মাংসের দোকান ছিল এবং কুস্তিগির এই মানুষটি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সদস্য এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত। ভারত জাতীয় বাহিনী। গোপাল মূলত প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ কাজের জন্য এই বাহিনী গঠন করেছিলেন। তিনি 17 আগস্ট রাতে তিনি সিদ্ধান্ত নেন এই সংস্থাকে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করার জন্য একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনীতে রূপান্তরণ করবেন। তার সংকল্প ছিল, আমি প্রতিটি হিন্দু ভাই বোনের প্রতিশোধ নেব। ভারত জাতীয় বাহিনীর ইকোসিস্টেম এবং প্রস্তুতি। আর্থিক অনুদান। বড়বাজারের মারোয়ারি ব্যবসায়ী এবং স্থানীয় কলকারখানা ও করাতকলের মালিকদের আর্থিক সহায়তা, যেমন প্রতিটি প্রতিরোধের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক তারা দিতেন। দেশীয় উৎপাদন। হিন্দু কামাররা রাতারাতি প্রচুর পরিমাণে তলোয়ার, ছুরি এবং বল্লম তৈরি করে দেন। সদস্য বৈচিত্র্য। কেবল বাঙালি নয়, বিহারি, ওড়িয়া, শিখ এবং উত্তরপ্রদেশের যুবক এই বাহিনীর সদস্য ছিলেন। আর্য সমাজ এবং হিন্দু মহাসভার আখড়ার ছেলেরাও এতে যোগ দেয়। অস্ত্র সংগ্রহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলকাতায় থাকা আমেরিকান সৈন্যদের কাছ থেকে কেনা পিস্তল, কার্তুজ এবং গ্রেনেড 1942 সালে ভারত ছাড় আন্দোলনের জমানো অস্ত্র তাদের সঙ্গী হয়ে ওঠে। পাল্টা আঘাত এবং নৈতিক রণনীতি। রুলস অফ এঙ্গেজমেন্ট। এই গ্রুপের কঠোর নির্দেশিকা কিছু ছিল। সংখ্যানুপাতিক জবাব।
একজনের বদলে 10 জন নীতি, নারী ও শিশুদের সুরক্ষা। গোপালের কঠোর নির্দেশ ছিল, কোনো নারী, শিশু বা বৃদ্ধের উপর আক্রমণ করা যাবে না। লুটরাজ নিষিদ্ধ, বাহিনীর কোনো সদস্য লুটতরাজ করতে পারবে না। 18 আগস্ট থেকে গোপাল পাঠার নির্দেশে হিন্দু বাহিনী সুসংগঠিতভাবে পাল্টা আক্রমণ শুরু করে। প্রাথমিকভাবে তারা হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে রক্ষা করে এবং পরে মিটিয়া ব্রুজ এবং পার্ক সার্কাসের মতো এলাকায় মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে অভিযান চালায়। গোপাল তার বাহিনীকে স্মরণ করিয়ে দেন, নারীদের প্রতি অসম্মান আমাদের লড়াইয়ের কোনো নৈতিক ভিত্তি থাকবে না। আমাদের সংস্কৃতিতে এই কারণেই রাবণের পতন হয়েছিল। এই প্রতিরোধের ফলে মুসলিম লীগের আক্রমণ সম্পূর্ণ ভেঙে পড়ে এবং 21শে আগস্ট ব্রিটিশ সরকার শ্বাস জারি করতে বাধ্য হয়। আদর্শগত সংঘাত, অহিংসা বনাম সশস্ত্র আত্মরক্ষা। মহাত্মা গান্ধীর ছিল অহিংসা নীতি। তার মূল বক্তব্য ছিল, সহিংসতা দিয়ে সহিংসতার অবসান হয় না, অস্ত্র ফেলে দাও এবং অহিংসার পথ বেছে নাও। তারই উল্টো দিকে গোপাল পাঠা, যার নীতি ছিল আত্মরক্ষার অধিকার। তার মূল বক্তব্য ছিল, ওরা যখন আমাদের নারী ও শিশুদের মারছিল তখন কেউ আসেনি, এই অস্ত্র আমাদের আত্মরক্ষার ঢাল, আমি তা ফেলব না। সেই সময় মহাত্মা গান্ধী আশঙ্কা করেছিল এই পাল্টা আক্রমণ হিন্দু মুসলিম বিভেদকে আরও তীব্র করবে এবং দেশ জুড়ে দাঙ্গা ছড়াবে। সে সময় গোপাল পাঠার যুক্তি ছিল, আক্রমণকারীদের বিনা বাধায় ছেড়ে দিলে তারা আবার ফিরে আসবে এবং আরও বড় হত্যাযজ্ঞ চালাবে। মহাত্মা গান্ধীর প্রস্তাব, তিনি মুসলিম নেতাদের সাথে কথা বলে শান্তি ফেরানোর মৌখিক নিশ্চয়তা দেন। আর গোপাল পাঠার শর্ত ছিল, আমরা লিখিত গ্যারান্টি দিন যে মুসলিম লীগ আর আক্রমণ করবে না, তবেই অস্ত্র ফেলব। গোপাল পাঠা গীতা শ্লোক উদ্ধৃত করে বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখনই ধর্মের গ্লানি হয় আমি আবির্ভূত হই। পরিণাম ও চেন রিয়াকশন। গ্রেট ক্যালকাটা কিলিংস, আগস্ট 1946। সরকারি হিসেবের বাইরে প্রায় 20,000 মানুষের মৃত্যু এবং 1 লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়। 1946 অক্টোবর, নোয়াখালীর দাঙ্গা। কলকাতার ঘটনার প্রতিশোধ নিতে নোয়াখালী ও ত্রিপুরার হিন্দুদের ওপর ভয়াবহ আক্রমণ চালু হয়। বিহার ও গারমুক্তেশ্বরের দাঙ্গা, নভেম্বর 1946। নোয়াখালীর প্রতিক্রিয়া হিসেবে বিহারে এবং উত্তরপ্রদেশে মুসলমানদের উপর পাল্টা আক্রমণ শুরু হয়। 1947 দেশভাগের অনিবার্যতা। হিন্দু মুসলিম আশার সম্পূর্ণ পতন। গান্ধীজি বা কংগ্রেস কারো পক্ষেই আর অখণ্ড ভারত ধরে রাখা সম্ভব হয়নি। লর্ড মাউন্টব্যাটেন দেশভাগ চূড়ান্ত করেন। ইতিহাসের শিক্ষণীয় অধ্যায় এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। ঐতিহাসিক পরিহাস কী ছিল? যিনি এই গণহত্যার প্রধান পরিকল্পনাকারী ছিলেন এবং যাকে বাংলার কসাই বলা হতো, সেই হোসেন সোহরাওয়ার্দীকে কখনোই কোনো বিচারের সম্মুখীন হতে হয়নি। আশ্চর্যের বিষয় হলো, তিনি পরবর্তীতে পূর্ব পাকিস্তানে চলে যান এবং 1956 সালে পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আজকের দিনে আমাদের যেটা শিক্ষা, কথার পরিণতি। রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক ভাষণ এবং গুজব কিভাবে সাধারণ মানুষের জীবন ধ্বংস করে তার শ্রেষ্ঠ উদাহরণ এই ডাইরেক্ট অ্যাকশন ডে। নিরপেক্ষ প্রতিষ্ঠানের প্রভাব। পুলিশ এবং প্রশাসনে মেরুকরণ ঘটলে রাষ্ট্রযন্ত্র কিভাবে নীরব দর্শকে পরিণত হয়, এটি ছিল তার প্রমাণ। ইতিহাসের এই রক্তস্নাত অধ্যায় কেবল একটি দাঙ্গা ছিল না, এটি ছিল অখণ্ড ভারতের কফিনে পোতা শেষ পেরেক। এই ইতিহাস ভুলে গেলে সমাজ পুনরায় একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য। নমস্কার, জয় হিন্দ।